হ্যাঁ, বাবরের ছেলে হুমায়ুন আর দিদির ভাই হুমায়ুন, এটা আলাদা। যাই হোক, হুমায়ুনের নামটা কেন করেছিল, বোধহয় বাবরি মসজিদ স্থাপনের জন্যই করেছিল। আর বাবরি মসজিদে সবচাইতে দুঃখ কার? মমতা ব্যানার্জি। তিনি 6ই ডিসেম্বর আসলেই মায়া কান্না, পার্লামেন্টে কালো কাপড় পরে ধর্ণা দেওয়া, ওয়েলে নেমে অনশন করা, এ নাটক তারা দেখেছে। তাই এবার যেই দেখা যাচ্ছে মুসলিম সমাজের উন্নয়ন তিনি করতে পারেননি, তার মুসলিমরা সরে যাচ্ছে একে একে, তাই তার ভাইকে দিয়ে, দিদির ভাইকে হুমায়ুনকে দিয়ে পাঠিয়ে দিলেন, যাও তুমি আলাদা দল তৈরি করো, ভোটের পর ওখানে কিছু সিট নিতে পারলে পরে তাহলে আমার দলে পরে তুমি যোগ দেবে সেই এমএলএ সহ। বার্থ সার্টিফিকেট জাল করে দেওয়া হচ্ছে। এইভাবে বিভিন্ন রোহিঙ্গাদের বা বাংলাদেশি মুসলিমদের ভোটার তালিকায় নাম রাখার জন্য যে অপচেষ্টা চলছে, 1 কোটির ওপরে ভোটার এখানে বাদ যাবে। আর তাতে মমতার পরাজয় একদম 200% ওখানেই নিশ্চিত। ওই ব্যানার্জি পরিবারের লোকরাই তাকে বেশি ঘুরে ফিরে রেখেছিল। ভাই, ভাইপো, পিসি, ভাইজি তারাই ছবি তুলছিল, তার জন্যে তো জনতা খেপে গেছে। তা আগে ওই ব্যানার্জি পরিবারকে শোকজ করা হচ্ছিল, তাদেরকে অ্যারেস্ট করা উচিত। আগামী দিন বাংলাদেশও আসবে অঙ্গরাজ্য হিসাবে, তারাও বলবে ভাগ করে আমরা ভুল করেছিলাম। আসলে নরেন্দ্র মোদী মানেই মুশকিলের আসান, মোদী হ্যায় তো মুমকিন হ্যায়। হ্যালো বন্ধুরা, এক্সপ্লোরার ভাস্করের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এখন আমি রয়েছি নদিয়া জেলার তাহিরপুর স্টেশনে। আজকে 18ই ডিসেম্বর, আগামী 20 ডিসেম্বর সকাল 10টা নাগাদ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজি আসছেন এই তাহিরপুরে। সামনেই বিধানসভার ভোট, সেই বিধানসভার ভোটকে উদ্দেশ্য করে তিনি কি বার্তা দেন সেটাই দেখার। আর আপাতত প্রধানমন্ত্রী যে আসছে এই তাহিরপুরে, তার জন্য কতদূর কি প্রস্তুত হয়েছে সেটাই সম্পূর্ণটা এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখন আমরা এই তাহিরপুর স্টেশন থেকে চলে যাব নেতাজি যে পার্কের মাঠ রয়েছে তাহিরপুরে, সেখানে। সবার আগে বলে রাখি, আপনারা যারা ভাবছেন 20 ডিসেম্বর তাহিরপুরে আসবেন শিয়ালদা থেকে, সেক্ষেত্রে শিয়ালদা থেকে আপনাদের ধরে নিতে হবে কৃষ্ণনগর লোকাল। কৃষ্ণনগর লোকাল ধরে নিলেই কিন্তু আপনারা সরাসরি একেবারে এই তাহিরপুরে স্টেশনে চলে আসবেন। তারপরে এখানে পায়ে হেঁটে সামান্য একটুখানি রাস্তা, একেবারে সরাসরি নেতাজি যে পার্কের মাঠ সেখানে আপনারা পৌঁছে যাবেন একেবারে সরাসরি। তাহলে সেদিকে যাওয়া যাক। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি তাহিরপুর নেতাজি পার্কের মাঠে, যেখানে আগামী 20 তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা অনুষ্ঠিত হতে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে মাঠটা কিন্তু যথেষ্টই বড়, এবং ইতিমধ্যেই মাঠ জুড়ে মঞ্চ তৈরির যে কাজ সেটা প্রায় শেষের পথে। চারপাশে অস্থায়ী কাঠামো তৈরি করা হয়েছে এবং মাঠটাকে পুরোপুরি সবার উপযোগী করে তোলা হচ্ছে। শুধু মঞ্চ নয়, নিরাপত্তা ব্যবস্থাও এখানে চোখে পড়ার মতো। এখানে রয়েছে পর্যাপ্ত পুলিশ নজরদারি, বিভিন্ন জায়গায় ব্যারিকেড বসানো হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। কারণটা খুব পরিষ্কার, হাজার হাজার মানুষ এই জনসভায় যোগ দিতে আসবেন বলে আশা করা হচ্ছে। শুধু তাহিরপুর নয়, রাজ্যের বিভিন্ন জেলা থেকে এখানে মানুষের জমায়েত হবে। এই সফরকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা স্পষ্ট। কারণটাও খুব স্বাভাবিক, সামনেই কিন্তু রয়েছে বিধানসভার ভোট, আর এখন সবার নজর সেই দিকেই। একদিকে যেমন সমর্থকদের মধ্যে উৎসাহ রয়েছে, অন্যদিকে সাধারণ মানুষের মধ্যেও কিন্তু নানা প্রত্যাশা ও প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমরা আজ এখানেই দেখাচ্ছি মাঠের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং পরিবেশের সামগ্রিক ছবি। আগামী দিনে এই জনসভাকে ঘিরে এলাকার রাজনীতিতে কী প্রভাব পড়ে সেদিকেও কিন্তু নজর থাকবে। কারণটা আবারও বলিস, খুব স্বাভাবিক, সামনেই কিন্তু রয়েছে বিধানসভার ভোট। মাননীয় জগন্নাথ সরকার মহাশয়কে আমাদের সাথে পেয়ে গেছি। 2019 সালে মাননীয় প্রধানমন্ত্রী তাহিরপুরে প্রথমবারের মতো এসেছিলেন, আর এবার দ্বিতীয়বারের মতো। সামনেই বিধানসভার ভোট, কি বলবেন? সেই নির্বাচন তখন ছিল আমার নির্বাচন। আমি তখন জেলা সভাপতি থেকে ভারতবর্ষে একমাত্র ব্যক্তি যিনি টিকিট পেয়েছিলাম লোকসভায়। আর সে নির্বাচনে ব্যাপক জনসমাবেশ হয়েছিল, সেটা আমার জয় হয়েছিল। আর এবার আসছেন তিনি বাংলার নির্বাচনের জন্য। তাই এই মাঠ পয়া মাঠ, বাংলা উদ্ধার হবে এই মাঠ থেকে, এটা আমাদের বিশ্বাস। বরাবরই দেখেছি নদিয়াতে বিজেপি ভালো ফল করে, সামনে বিধানসভার নির্বাচন, সেই ধারা কি অব্যাহত থাকবে? অবশ্যই থাকবে। এখানকার
ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তারা নিজেরা কাজ করে অ্যাক্টিভ। এখান থেকে যে জয় শুরু হয়েছিল লোকসভা দিয়ে, তারপর বিধানসভা এবং পঞ্চায়েতে আমরা ব্যাপক রেজাল্ট করেছিলাম, তারা ছিনিয়ে নিয়েছে অনেকটা। তারা কিছুটা সার্থক হলেও তবু আমরা মন্দের ভালো রেজাল্ট করেছি। তাই এবার লোকসভা নির্বাচন, বিধানসভা সব কিছু নির্বাচনে আমরা ভালো রেজাল্ট করেছি। এবার এখান থেকে নদিয়ার মাটি থেকে তৃণমূল একদম নিশ্চিহ্ন করে দেবো, এই গ্যারান্টি দিচ্ছি। সামনে যে বিধানসভার নির্বাচন আর যে মাননীয় প্রধানমন্ত্রী আসছে, এটা কি আপনাদের আরও উদ্দীপিত করবে নির্বাচনকে? আসলে নরেন্দ্র মোদী মানেই মুশকিলের আসান, মোদী হ্যায় তো মুমকিন হ্যায়, তো এটা সকলেই জানে। এবং তিনি শুধু এটা মুখের কথা নয়, বিশ্বের দরবারে ভারতবর্ষকে তিনি যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, শক্তি, সামর্থ্যে, অর্থনীতিতে, সামাজিকতায়, সব কিছুতে, মান মর্যাদায়, বিজ্ঞানে, শিল্পে, সাহিত্যে, সব কিছুতে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাই তার প্রতি মানুষের ভরসা আলাদা। তাকে একবার দেখার জন্য জনতা কতটা উদ্গ্রীব হয়ে বসে আছে, তাদের কথাবার্তাতেই বোঝা যাচ্ছে। আমাদেরকে ফোন করা, এবং আমরা বলবো যত সকাল সকাল পারেন আপনারা এসে মাঠের পজিশন নিয়ে বসে পড়ুন সুন্দর সুশৃঙ্খলভাবে। পরে আসলে হয়তো মাঠে ঢুকতে পারবেন না, এত সমাবেশ হবে। এটা নদিয়ার মাটি, এটা চৈতন্যের মাটি, এটা পিছিয়ে পড়া সমাজ, মতুয়াদের গড় বা নমশূদ্র এবং অন্যান্য পিছিয়ে পড়া ওবিসি সম্প্রদায়ের সংখ্যাগরিষ্ঠতা এখানে। বিরোধীরা দাবি করছে একমাত্র ভোট আসলেই নাকি মাননীয় প্রধানমন্ত্রীকে দেখা যায়, এই নিয়ে কি বলবেন? প্রধানমন্ত্রী 12 মাসই ঘোরেন, তিনি সারা বিশ্বেও যেমন ছুটে বেড়ান, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জেলায় যান। কিছুদিন আগেই তিনি এসেছিলেন। তাই তাকে নিয়ে যারা কটাক্ষ করে তারা কোন পর্যায়ের মানুষ না আমরা জানি না, তারা অন্ধ, দেখতে পান না ঠিকমতো। তিনি যে মানুষের জন্য সবসময় চেষ্টা করেন, বিশ্বের দরবারে গিয়ে ভারতবর্ষকে এগিয়ে নেওয়া যাওয়ার চেষ্টা করেন। তাই বাংলা পিছিয়ে পড়েছে, ভারতবর্ষের অন্য রাজ্য, বিজেপি শাসিত রাজ্যগুলো তারা ডেভেলপ করছে। এবার বাংলার মানুষের ইচ্ছা, এবার পরিবর্তন তারা করবেই। তাই মোদিজি জনতার ডাকে আসছেন, তিনি ভোট প্রচারে আসছেন। এসআইআরের যে খসড়া প্রকাশিত হলো, তাতে আপাতত 58 লক্ষ মানুষের নাম বাদ গেছে, তার প্রভাব কি বিধানসভার ভোটে পড়বে? অবশ্যই পড়বে। সে তো 58 লক্ষ, সে তো ফেক ভোটার, সব ডেড ভোটার। এইবার যে জালিয়াতি করে নাম তোলাগুলো, বাবা চেঞ্জ করে, মা চেঞ্জ করে, শ্বশুরকে বাবা বানিয়ে, কাকাকে বাবা বানিয়ে, এইভাবে যারা নাম উঠেছে তাদেরও ব্যবস্থা হবে। কাউ বিশেষ করে প্রাইমারি স্কুল থেকে তারা সার্টিফিকেট দিচ্ছে কোথাও জালিয়াতি করে, আমাদের কাছে বা মিডিয়ার কাছে খবর আছে। বার্থ সার্টিফিকেট জাল করে দেওয়া হচ্ছে। এইভাবে বিভিন্ন রোহিঙ্গাদের বা বাংলাদেশি মুসলিমদের ভোটার তালিকায় নাম রাখার জন্য যে অপচেষ্টা চলছে, নির্বাচন কমিশন সেইগুলো ডিসপুট ভোটারগুলো যা 58 লক্ষ বাদ গেছে, তার চেয়ে ডবলের বেশি ডিসপুট তালিকায় এসে গেছে। সেগুলো যাচাই করে সেখান থেকে বহু লক্ষ বাদ যাবে। তাতে দেখা যাবে, আমাদের দৃঢ় বিশ্বাস, 1 কোটির ওপরে ভোটার এখানে বাদ যাবে। আর তাতে মমতার পরাজয় একদম 200% ওখানেই নিশ্চিত। তাই ভোটের রেজাল্টের আগেই তৃণমূলের পরাজয় হয়ে যাবে। দুদিন পরে আর সেই তালিকা প্রকাশ পেলে তৃণমূলের কর্মীরাও অনেকে পালাতে শুরু করবে। আপনার মতে পশ্চিমবঙ্গের সবচাইতে বড় সমস্যা কি? সবচাইতে বড় সমস্যা হচ্ছে অনুন্নয়ন। এখানে যে বেকারত্ব সবচাইতে বেশি, কাজ হচ্ছে না। বিশেষ করে সমস্ত মানুষকে তো সরকারি কর্ম দেওয়া সম্ভব না। সরকারি সংস্থা কটা আছে, ভর্তুকি দিয়ে কোনো জিনিস চলতে পারে না। প্রাইভেট উদ্যোগ, শিল্প উদ্যোগ এখানে কিছুই নেই। এখানে তোলাবাজির ভয়ে যেভাবে একের পর এক শিল্প নষ্ট হয়ে যাচ্ছে, আন্দোলনের জন্য সিপিএম পতনের শুরু করেছিল, আর এরা সেই পতনকে একদম ত্বরান্বিত করে তলানিতে সাগরে ঢুকিয়ে দিয়েছে। আর কিছুদিন আগেই বিশ্ব আইকন লিওনেল মেসি আমাদের দেশে এসেছিলেন এবং তিনি চলেও গেছেন। সেখানে 4টে রাজ্যে গেছিল, একটা কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বাই আর দিল্লি। বাদবাকি যে তিনটে জায়গা সেখানে সুষ্ঠুভাবে সব কিছু হলেও আমাদের রাজ্যেই কেন প্রবলেমটা হলো? এখানে বিশৃঙ্খলা, এখানে ধান্দাবাজি, তোলাবাজি, এদের লক্ষ্য কোনো
সুশৃঙ্খল পরিবেশ তৈরি করে খেলা দেখাবো বা মেসিকে দেখাবো, এটা ছিল না। মেসির নাম করে ধোঁকা দিয়ে টাকা কামানো, যেটা ইলেকশনে তারা করবে, আর তারপর বিশৃঙ্খলা হয়ে গেছে বলে কিছু আইওয়াস লোককে বোকা বানানোর জন্য কাউকে সাসপেন্ড করছে, কাউকে পদত্যাগ করাচ্ছে, কাউকে শোকজ করছে, আবার ভোট মিটে গেলেই তাকে আবার কোলে তুলে নেবে। কিন্তু সেটা আর হবে না, কারণ এখানে সপ্তাহে তিনি আসতে পারবেন না। আর বাংলার মান সম্মান তিনি আগেই ডুবিয়েছেন, আর এবার মেসি আসাতে তিনি সারা বিশ্বে তার বদনাম ঘটিয়ে দিল। কারণ কমসে কম মেসি ভক্ত বিশ্বের 100টি দেশে ব্যাপক জনপ্রিয় মেসি, অর্থাৎ সব জায়গায় জেনে গেল বাংলার এই দুরবস্থা। বাঙালির কলঙ্কই সরকার, বাঙালির মান সম্মান ইজ্জত ধূলিসাৎ করে দিয়েছে। তাই বাঙালি একদম প্রতিজ্ঞাবদ্ধ, এবার একদম তাদেরকেও সাফাই করে দেবে। তারা দাবি করছে যে যদি কেউ অপরাধ করে কাউকে ছাড়া হয় না, তার জন্য ক্রীড়ামন্ত্রী তাকেও পদত্যাগ নিতে বলা হয়েছে। এই ব্যাপারে কি মনে হয়, অন্য কোনো কারণ রয়েছে? আসলে তো তাকে অ্যারেস্ট করা দরকার ছিল, এবং শুধু তাই নয়, সরকারকে আগে তার দোষ স্বীকার করে নিতে হবে। ওই ব্যানার্জি পরিবারের লোকরাই তাকে বেশি ঘুরে ফিরে রেখেছিল। ভাই, ভাইপো, পিসি, ভাইজি তারাই ছবি তুলছিল, তার জন্যে তো জনতা খেপে গেছে। তা আগে ওই ব্যানার্জি পরিবারকে শোকজ করা হচ্ছিল, তাদেরকে অ্যারেস্ট করা উচিত ছিল। আবার অ্যারেস্ট করেছে যে সমস্ত মানুষ কষ্টের পয়সা দিয়ে টিকিট কেটে মেসিকে দেখতে গিয়েছিল, তাদেরকেও অ্যারেস্ট করা হয়েছে। এটাই তো ওদের ধর্ম, কারণ এইভাবেই তো মানুষকে তারা অত্যাচারিত করছে। সব জায়গায় দেখা যায় যিনি মার খাচ্ছেন পুলিশের কাছে, তার দলের লোকেরা সেই মার খাওয়া লোকটার বিরুদ্ধেই তারা আসামি বানিয়ে তাকে জেলে ঢোকাচ্ছে। তাই এখানে এদের এটাই নিয়ম, যারা অপরাধ করে তারা অপরাধী নয়, কিন্তু যারা তৃণমূলের বিরোধিতা করে সুযোগ বুঝে দুর্ঘটনা ঘটলেই তাকে জেলে ঢোকানোর চেষ্টা করে। আমাদের পাশের জেলায় মুর্শিদাবাদে হুমায়ুন কবির বাবরি মসজিদ নামে যে শিলান্যাস করেছে, এটা এই ভোটে, বিধানসভা ভোটে কতটা কি প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? হ্যাঁ, বাবরের ছেলে হুমায়ুন আর দিদির ভাই হুমায়ুন, এটা আলাদা। যাই হোক, হুমায়ুনের নামটা কেন করেছিল, বোধহয় বাবরি মসজিদ স্থাপনের জন্যই করেছিল। আর বাবরি মসজিদে সবচাইতে দুঃখ কার? মমতা ব্যানার্জি। তিনি 6ই ডিসেম্বর আসলেই মায়া কান্না, পার্লামেন্টে কালো কাপড় পরে ধর্ণা দেওয়া, ওয়েলে নেমে অনশন করা, এ নাটক তারা দেখেছে। তাই এবার যেই দেখা যাচ্ছে মুসলিম সমাজের উন্নয়ন তিনি করতে পারেননি, তার মুসলিমরা সরে যাচ্ছে একে একে, তাই তার ভাইকে দিয়ে, দিদির ভাইকে হুমায়ুনকে দিয়ে পাঠিয়ে দিলেন, যাও তুমি আলাদা দল তৈরি করো, ভোটের পর ওখানে কিছু সিট নিতে পারলে পরে তাহলে আমার দলে পরে তুমি যোগ দেবে সেই এমএলএ সহ। অর্থাৎ মানুষকে বোকা বানানো। ইতিমধ্যেই এরা দলগত ভাববে, এটা তো বাংলাদেশ বানানোর পরিকল্পনা করেছে। কারণ সবচাইতে অপরাধী কথাবার্তা বলেছে নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, তার কথা সকলেই জানে, আমি সেখানে আর উল্লেখ করছি না। সিদ্দিকুল্লাহ আর হুমায়ুন যখন রক্তগঙ্গা বয়ে দেবেন, সমস্ত হিন্দুদের কেটে 15 মিনিটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবেন, এহেন কথাবার্তা বলার সময় তাকে সাসপেন্ড তো দূরের কথা, ধমক দিল না, হঠাৎ বাবরি মসজিদ স্থাপন করতে গেল, তাহলে কেন এত আপত্তি বাধা? আসলে সব গটাপ, এটা দিদির নাটক। ভাঙন তার দলে ধরে গেছে, তাই নিজের দলটা টুকরো করে, কায়দা করে, নাটকের মাধ্যমে অভিনয় করে হিন্দুদের ভোট যদি মমতা কিছু পায়, হুমায়ুনকে তিনি বলিয়ে দিলেন দিদি হচ্ছে আরএসএসের চর। আরএসএস মানে হিন্দুত্বের পক্ষে কথা বলে, তাহলে মানুষ যদি হিন্দুরা ভুলে যায়, তাই তো দিদি আমাদের হিন্দুর প্রতিনিধি আর হুমায়ুন হচ্ছে মুসলিমের প্রতিনিধি, তাহলে দুটো ভাগে নিজেদের এ টিম আর বি টিম। আসলে ওটা তৃণমূলের এ টিম বি টিম। মানুষকে ধোঁকা দিয়ে সরকার গঠনের জন্য তারা চেষ্টা করার জন্য একটা নতুন কায়দা তারা করেছে, কিন্তু জনগণ এটা ধরে ফেলেছে, তাদের সেই উদ্দেশ্য সার্থক হবে না। মাননীয়া গীতা পাঠের দিন কলকাতাতে আসলেন না, এই নিয়ে কি বলবেন? তিনি হিন্দু ধর্ম কন্যা ধর্ম তো জানেনি, আর তার ভাইরা বলছেন যে দাওয়াতি ইসলাম দিয়ে হিন্দুদের মুসলমান বানাতে হবে এবং উর্দু চালু করতে হবে কলকাতায়। আগামী দিন তিনি খোয়াব দেখছেন, সরকারি তিনি মন্ত্রী, তিনি বলছেন এখানে সংখ্যাগরিষ্ঠ হবে, উর্দু ভাষা চালু হবে, তারাই নিয়ন্ত্রণ করবে কলকাতাকে। সরকারি পদে থেকে এইরকম কথাবার্তা বলছেন। তিনি আবার নেতাজি সুভাষ, দেশবন্ধু চিত্তরঞ্জনের চেয়ারে বসেছেন, আর তাকে দিদির লালন পালনে চলছে। বাঙালি ভাবুক কি সর্বনাশ তারা করেছে, যে খাল কেটে কুমির
এনেছে বুঝতে পারিনি। তারা ভেবেছিল জনতার পক্ষে আন্দোলন করছে দিদি, আন্দোলন করে ধোঁকা দিয়ে তিনি সততার প্রতীক সেজে সবচাইতে সর্বনাশ করেছে বাঙালি। ফাইনালি আরেকটা কোশ্চেন আপনাকে জিজ্ঞাসা করবো, 2026-এ বিজেপি রাজ্যে কতগুলো আসন পেতে পারে বলে আপনি মনে করেন? এ তো জনতা বলবে। তা আমাদের ধারণা তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আর আমি জ্যোতিষী নয়, অ্যাকুরেট বলবো, তবে একদম নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে এটা বলতে পারি। রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন কালকে যে 20 তারিখ যে মোদিজি আসছেন? বিজেপি মানেই উন্নয়ন, তাই বিজেপিকে ভোট দিতে বলবো। বিজেপি মানেই ভারতবর্ষের অখণ্ডতা, বিজেপি মানে ভারতবর্ষ অখণ্ড ভারতের পক্ষে কাজ করছে, এবং সেটা জোর করে নয়। আমরা দেখতে পাচ্ছি বালুচিস্তান, পাক অধিকৃত কাশ্মীর, তারাও আজকে ভারতের সঙ্গে আসতে চাইছে। আগামী দিন বাংলাদেশও আসবে অঙ্গরাজ্য হিসাবে, তারাও বলবে ভাগ করে আমরা ভুল করেছিলাম। তারই বাতাবরণ নির্মাণ হচ্ছে। সেই বাতাবরণ যুদ্ধের মাধ্যমে নয়, উন্নয়নের মাধ্যমে। 20 তারিখ সকলকে আসতে বলছেন তো? অবশ্যই আমরা তো বলছি তাড়াতাড়ি আসুন, না হলে জায়গা পাবেন না, কারণ এত মানুষ আসবে। এর আগে আমরা দেখেছিলাম নদিয়া শুধু জেলাতেই যে এখানে ব্যাপক সমাবেশ ঘটেছিল, আগামী দিন আরও বেশি আসবে, এটা আমাদের বিশ্বাস। 19 তারিখ রাতে যদি মানুষ এখানে আসে, সেখানে কি থাকার ব্যবস্থা থাকবে? 19 তারিখ রাতে যদি আসে মানুষ আগের রাতে আসবে না, এখানে লোকালি আমরা অত দূর থেকে তো আনছি না, তাই আগের রাতে যারা ব্যবস্থায় থাকবে, ভলেন্টিয়ার বা প্রশাসনিক কর্তা ব্যক্তিরা থাকবে, আলাদা পাবলিকের জন্য আলাদা ব্যবস্থা কিছু নেই। ধন্যবাদ আপনাকে অসংখ্য।